3 বছরের ছেলেটি সেদিন বাসে উঠে আমাকে মা মা বলে জড়িয়ে ধরল। আমি তখন সিটে বসে। বাসে খুব ভিড় না থাকলেও কোনো সিট ফাঁকা ছিল না। আমি সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে বসিয়ে নিই। আমি কোলে বসিয়ে নিতেই পাশ থেকে বছর 7 মেয়েটি বলে উঠল, ভাই, আন্টির কোলে চুপ করে বসে থাকবি। বুঝলাম ওরা ভাই বোন। মেয়েটি আর সামনে দাঁড়িয়ে আছে আর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে। 2 বাচ্চার খুনসুটি দেখে আমারও বেশ ভালো লাগছে। পাশেই ওদের বাবা দাঁড়িয়ে আছেন। বাচ্চা দুটো বেশ মিষ্টি দেখতে। ভাবছি তখন এমন 2 বাচ্চা পেয়ে ওদের মা বাবা তাহলে কত খুশিতেই থাকে। নিজের মনটাও যেন খারাপ হয়ে গিয়েছিল সেদিন। স্বামীর সংসার, সন্তান কোন মেয়েটা চায় না? সবটাই কপাল। ঠিক কপাল বলাও না, কিছু ভুল সিদ্ধান্ত জীবনকে ভুল পথে ঠেলে দেয়। আমি মধুপর্ণা, আমিও চেয়েছিলাম একটা সুন্দর সংসার, স্বামীর সন্তান নিয়ে আমি একটা সুখ পরিবারের স্বপ্ন দেখেছিলাম। বেশিরভাগ মেয়ের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়, সেগুলো কখনো পূরণ হয় না। আমাকে নিয়ে আমার মায়ের দারুণ অহংকার ছিল, কারণ আমি সুন্দরী। পাশের বাড়ির রুমকি, শম্পা, অর্পিতা, ওদের থেকে যেহেতু আমি দেখতে সুন্দর ছিলাম, আমার মা কিন্তু নানান কথার প্রসঙ্গে ওদের মায়েদের কাছে আমার রূপের বড়াই করে বেড়াতো। মা কথায় কথায় বলতো, আমার মেয়ে সুন্দরী, বিয়েতে 1 টাকাও পণ দেব না, এক দেখতে পছন্দই হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পাশের বাড়ির রুমকি যেই বিয়ে হয়ে গেল, আমার মাও এবার আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো। বাবাকে বলতে শুরু করলো, দেখো রুমকির বাবাকে, রুমকিকে তো ওই রকম দেখতে, তাও আবার ভালো একটা জোগাড় করে ড্যাং ডেঙিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিল। চোখের সামনে আর তুমি হাত গুটিয়ে বসে আছো? এমনিতেই পাত্রপক্ষ প্রায় বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু ভালো পয়সাওয়ালা ছেলে ছাড়া আমায় বিয়ে দেবে না আমার মা। রুমকির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই আমার মা আমার বিয়েটা নাও দিতে পারলে যেন নিজেকে ঠিক রাখতে পারছিল না। রুমকির বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, তাই আরো বড়লোক ছেলে খোঁজ করতে শুরু করলো। অবশেষে বড় ব্যবসার ছেলে আমাকে দেখতে এলো। অবস্থাপূর্ণ ঘর, মা তো এমন পাত্র হাতছাড়া করবেই না। রুমকির বাবা মাকে দেখিয়ে দেবে নিজের মেয়েকে আরো বড়লোক বাড়িতে দিয়েছে। আমি সবে কলেজে ভর্তি হয়েছি তখন। পড়াশুনোকে গোল্লায় পাঠিয়ে দিয়ে জমি জায়গা বিক্রি করে আমায় বিয়েটা দিয়ে দিল। বাবা অবশ্য বলেছিল গ্র্যাজুয়েট হোক, তারপর ভাববো। এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিবে? মা তো এমন কথা রেগে আগুন। বাবাকে বলে, তুমি পুরুষ মানুষ, কি বুঝবে? বাড়িতে মেয়ে থাকলে কি যে চিন্তা হয় সেটা বোঝার ক্ষমতা তোমার হয়নি। একটা সামর্থ্য মেয়ে, তার উপর সুন্দর দেখতে, কখন যে কার কুনজরে পড়বে তার ঠিক নেই। তাই বিয়ে দেওয়াটাই শান্তি জায়গা। আমার বিয়ে হলো, কিন্তু বিয়ের পর সংসার হলো না। 1-1.5 বছর যেতে না যেতেই আমি ফিরে এলাম বাপের বাড়িতে। বড়লোক বাড়ির ছেলে, বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নেই, কিন্তু নেশায় আসক্ত। প্রতিদিন রাতে মদের নেশায় চুর হয়ে থাকে, কিছু বলতে গেলেই অশান্তি। অবশেষে মারধর, অত্যাচার। দিনের আলোর কিছু মানুষ থাকে ঝাঁ চকচকে, কিন্তু রাতের অন্ধকারে তার হয়ে ওঠে হিংস্র। কতদিন আর সহ্য করব? শাশুড়িকে বললাম সব কথা। শাশুড়ি ভীষণ ভালো মানুষ। শাশুড়ি বলেন, এই বাড়িতে মেয়েদের কোনো কথা টেকে না। আমাকে তো আর বিয়ের কথাবার্তা বলতে নিয়ে যায়নি। আমি কখনোই চাইনি কোনো মেয়ের জীবনটা নষ্ট হোক। তুমি এ বাড়িতে থাকলে একদিন মরেই যাবে, পারলে চলে যেও। অনেক যন্ত্রণা আমি সহ্য করেছি, তুমি পারবে না। বুঝলাম শাশুড়ি আমার ভালো চান।
ভালো মানুষের কখনো কারোর খারাপ চায় না। শেষমেশে ডিভোর্স হয়ে বাপের বাড়ি চলে আসি। যখন বাপের বাড়িতে চলে আসছিলাম, আমার শাশুড়ি বলেছিলেন, স্বামী মানুষটা ভালো হলে কুড়ে ঘরে থেকেও সুখ। আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি, তাই ভালো মা হতে পারিনি। সংসারের মানুষেরা ভালো না হলে সে সংসারকে মেয়েরা কখনোই মূল্য পায় না। আমি তো এ জন্মে আর বেরোতে পারলাম না, তুমি বেরিয়ে গিয়ে নিজের মতন করে বাঁচো। আমি বাঁচবো বললেই তো বাঁচা যায় না। মানুষ খেতে পড়তে গেলেও বেঁচে থাকে না। মানুষ বাঁচে আনন্দে, মানুষ বাঁচে ভালোবাসায়। একটা কথা সব থেকে বড় সত্যি, মেয়েরা বিয়ের পর শুধু শ্বশুর বাড়িতেই অত্যাচারিত হয় তা নয়, বিবাহিত মেয়ে বাপের বাড়িতে ফিরে এলেও তারা যে কি অবস্থা হয় সেটা বলে বোঝানো যাবে না। হয়তো বাপের বাড়িতে আসার পর থেকেই আমি আরো অসহায় হয়ে পড়লাম। আমাকে ভালো চোখে দেখলো না আমার মা। আমার মায়ের জন্য কোনো সহানুভূতি নেই, উল্টে আমাকে দোষারোপ করতে শুরু করলো। আমি নাকি সংসার করতে পারিনি। মা কথায় কথায় বলতে শুরু করলো, নিজের সংসার ভেঙে আমার সংসারে জ্বালাতে এসেছিস? দেখ গিয়ে শম্পা রুম্পিকে কেমন সুন্দর করে সংসার করছে, আর তুই এসে পড়লি আমার ঘাড়ে। আমি জায়গা বিক্রি করে বিয়ে দিয়েছিলাম আমার ঘরে বসে থাকার জন্য। শ্বশুর বাড়িতে অনেক কিছু হবে, সেগুলো সহ্য করতে হবে। উঠতে বসতে আমাকে খোঁটা দিতে শুরু করলো। একটু কিছু হলেই বলতো, 4 বেলা গিলছিস বাপের বাড়ি, জমিদারি আছে নাকি যে তোকে বসে বসে খাওয়াবো? রাস্তা দেখ, এখনো ওসব চলবে না। বুঝলাম আমি গলগ্রহ। একবার মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে প্রতি তার কোনো অধিকার থাকে না। আমাদের সমাজে মেয়েদের বিয়ে মানে নিজের বাপের বাড়ির প্রতি অধিকার হারানো। সত্যি সংসার তো মায়ের সংসার থাকা মানে একটা বাড়ির বোঝা। আসলে সংসারের কর্তৃত্ব কেই ছাড়াতে চায় না, সে শাশুড়ি হোক আর নিজের মাই হোক। আমি ভাবলাম এই সব কিছুর জন্য আমি কি দায়ী? আমার দোষটা কোথায়? আমাকে পড়াশুনো করতে দেওয়া হলো না, আমাকে জোর করে বিয়েটা দেওয়া হলো। বিয়ের পর শাশুড়ি বাড়িতে অত্যাচারিত হলো সব সময় শাশুড়ির দোষ দিয়ে, কিন্তু নিজের মা মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে ফিরে এলে আরো নিপীড়িত হয়। মায়েদের দ্বারা নিজেদের মা তখন শাশুড়ির থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। যেদিন শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন আমার মা শাশুড়িকে বলেছিলেন, বৌমা এই বাড়ি থেকে বেরিয়ে নিজের মতন করে বাঁচো, অন্তত শান্তিতে থাকবে, অন্তত তোমার পরের জীবনটা ভালো করে কাটাবে, এই আশীর্বাদ করি তোমায়। বাপের বাড়িতে ফেরার পর মনে হয়েছিল সেদিন শাশুড়ি মা আমাকে অভিশাপ দিয়েছিলেন। এইসব বলে ভালো তো হলোই না, বরং আরো খারাপ হলো। পরে বুঝলাম আমাকে উনি আশীর্বাদ করেছিল। জীবনে আমার মায়ের থেকেও আমি সেভাবে ভালোবাসা পাইনি, কিন্তু এই শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসতেন। এখনো ওনার সাথে আমি যোগাযোগ রেখেছি। মাঝে মাঝে উনি আমার বাড়িতে আসেন। একটা মায়া কাজ করে বই কি। এখন আমার ভরা সংসার, ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে ভালো আছি। 7 বছর হলো আমার বিয়ে হয়েছে। স্বামী ব্যাংকে চাকরি করেন। ভাবিনি কখনো এমনভাবে ভালো মানুষটাকে জীবনে পাবো। আমার জীবনে স্বপ্নটা সার্থক হয়েছে। একটা সুন্দর সংসার স্বপ্ন দেখেছিলাম, সেটা আজ পেয়েছি। সেই পাওয়া গল্পটা না বললে অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যায়। আসলে নিজের জীবনের কথা বলতে গিয়ে বাসের সেই ঘটনাটা বলতে বাকি রয়ে গেছে। সেদিন বাসে বাচ্চা ছেলেটি আমার কোলে, আর মেয়েটির সাথে আমি কথা বলতে শুরু করেছিলাম। জিজ্ঞেস করলাম, কি নাম তোমার? মৌন তার মেয়েটি নিজের থেকে বলল, আমার ভাইয়ের নাম ময়ূর। কি মিষ্টি নামটা। তা কোথায় গিয়েছিলে? মামার বাড়িতে গিয়েছিলাম, এবার বাবার সাথে বাড়ি যাচ্ছি। তা তোমার মা আসেননি? আন্টি, আমার মা তো নেই।
কথাটা বলেই মেয়েটি মুখটা কেমন ছোট হয়ে গেল, মুখের হাসিটাও মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা ওর বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে চটজলদি পকেট থেকে লজেন্স বের করে মেয়েটির হাতে দিয়ে বলে, মনি, ভাইয়ের হাতে একটা দাও আর একটা তুমি খাও। বুঝলাম প্রসঙ্গ ঘুরিয়ে দেবার জন্য এই পদক্ষেপটা। যতই হোক বাবা তো। বুঝতে পেরেছিলাম ওনার মনে অবস্থা, তাই খারাপ লাগছিল। আমিও ভদ্রলোককে সরিয়ে বলতে উনি বললেন, ইট ইস ওকে। আসলে বুঝতে পারিনি। না না, ঠিক আছে। এরপর আমার বাস থেকে নামার সময় হলো। আমি উঠে দাঁড়াতেই ঘটল সেই অদ্ভুত ঘটনা। বাচ্চাটা, ছেলেটি কিছুতেই আমাকে ছাড়ছে না। শাড়ির আঁচলটা টেনে ধরে রেখেছে আর মা মা বলে চিৎকার করে কাঁদছে। বাসের সব লোক তো তখন তাকিয়ে আছেন, কোনোভাবেই ছাড়তে রাজি নয়। একদিকে ওর বাবা বোঝানোর চেষ্টা করছে, কিছুতেই কিছু হচ্ছে না, আরো চিৎকার করে কাঁদছে। বরং একদিকে আমার স্টপেজ চলে এসেছে। হঠাৎ বাচ্চা মেয়েটি বলে ওঠে, আন্টি, ভাই যখন ছাড়ছে না, চলো না আমাদের সাথে, আমাদের বাড়ি, তুমি আমার মায়ের মতন দেখতে। এই একটা কথাতেই আমাকে দাম দিয়েছিল। সেই দিন আমার স্টপেজ ফেলে আমি চলে এসেছিলাম অনেকটাই। সেদিন আমি যেন দুই বাচ্চার মার ডাক শুনতে পেয়েছিলাম। আমার হৃদয় পরিণত মাতৃহারা ওই দুটি বাচ্চাকে দূরে সরিয়ে রেখে নেমে যেতে। কেন জানি না সেদিন চলে গিয়েছিলাম ওনার বাড়ি পর্যন্ত। ভদ্রলোককে আমাকে না করেনি। আমার আর কম্পিউটার ক্লাসে যাওয়া হয়নি সেদিন। আসলে কম্পিউটার সেন্টারটা ভর্তি হয়েছিলাম, ভেবেছিলাম একটা চাকরি করব, তাই কম্পিউটার শেখাটা জরুরি ছিল। বাড়িতে যেভাবে মায়ের থেকে কথা শুনতাম, তাতে আর বাড়িতে থাকতে পারছিলাম না। সেদিন ওই ভদ্রলোকের বাড়িতে গিয়ে জানতে পারি ওনার স্ত্রী 3 মাস আগে মারা গেছেন। হঠাৎ করেই জ্বর হয়ে সেই অজানা জ্বরের মারা যান। বাচ্চা দুটো সেই থেকে মামার বাড়িতেই ছিল, কিন্তু ওখানে ওদের বেশি দিন রাখতে চায় না বলে নিয়ে চলে এসেছে। বাড়িতে নিয়ে এসেও সেভাবে দেখার লোক নেই, কারণ ভদ্রলোকের বাবা মা অনেক কাল আগেই মারা গেছেন। পিসি কাছে উনি মানুষ। সবটা শুনে খারাপ লাগছিল আমার। ওনার বাড়ি থেকে আমি যখন চলে আসছিলাম, ছেলেটি কাঁদছিল খুব। মেয়েটি বলছিল, কাল আসবে তো আবার। তারপর থেকে আমি নিজেই ওদের সাথে জড়িয়ে যাই, একটা মায়ায় পড়ে যায়। কম্পিউটার ক্লাস না গিয়ে ওখানে চলে যেতাম রোজ। যদিও বাচ্চাদের দেখাশোনার জন্য উনি অবশ্য লোক রেখেছিলেন। ভদ্রলোকের ব্যবহারে আমাকে ভীষণভাবে মুগ্ধ করত। আমি যেতাম তখন উনি থাকতেন না। যেহেতু ব্যাংকে জব করতেন, তাই সকালের দিকে বেরিয়ে যেতেন। ওনার সাথে ফোনে কথা বলতাম। আস্তে আস্তে ওনাকে ভালোবেসে ফেললাম। অবশ্য তার আগে আমার অতীতটা জানিয়ে দিয়েছিলাম। তারপর আর কি, 7 বছর কেটে গেল। মৌমনি আর ময়ূখ আমার 2 সন্তান। আমার হাজবেন্ড বলে নিজের একটা কারোর প্রতি মেয়ের সম্বল হওয়ার দরকার। বিউটিশিয়ান কোর্স করে নিজেই একটা বিউটি পার্লার খুলেছি। ভালো লাগে এই ভেবে যে একজন ভালোবাসার মানুষ পেয়েছি, নিজের মতন করে বেঁচে বাঁচতে পেরেছি। সমাপ্ত। গল্প মায়া, কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন।